সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আর আমাদের বিশেষ একটা দিন, আমরা বিশেষ এক অন্যরকম একটা আয়োজন আজকে আমাদের। আমার সাথে আজকে 4 জন গেস্ট, এবং তারা এই সময় আমাদের অনেক মানুষের উপকারের কাজে লাগছেন। আপনারা সবাই জানেন, বাংলাদেশে খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি চলছে। আইনের শাসন নেই বাংলাদেশে। মানুষ আইনের কাছে আশ্রয় নিতে ভয় পায়। সে হয়রানির শিকার হচ্ছে প্রতিদিন। সে যদি আদালতে হাজির হয়, তারপর হামলা করা হচ্ছে। এমন একটা বিপজ্জনক সময় বাংলাদেশে একদল আইন পেশার মানুষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের সংগঠনটার নাম সাথে ৭১ জড়িত। ৭১-এর ভূমিপুত্র। এই চমৎকার একটা টিমের সাথে আজকে আমরা কথা বলবো, তাদের কথা শুনবো, তারা কিভাবে আমাদেরকে হেল্প করছেন এগুলো আমরা জানার চেষ্টা করব। আমার কাছে যে সিরিয়ালে নামগুলো আছে আমি একটু বলার চেষ্টা করি। আহ, প্রথমে আছেন আশরাফুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, টিম মেম্বার সৈয়দ মুস্তাক আহমেদ। কে শুরু করবেন আপনাদের মাঝে? একজন শুরু করেন, আমরা সবার কথাটা আমরা যুক্ত করবো পরে। জাহাঙ্গীর, কি শুরু করবেন আপনি? জি, জি ভাইজান। আম, আমি শুরুতেই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা যারা আছি এখানে আমরা ৭১ ভূমিপুত্র দেখে আমরা আজকে আপনার প্রোগ্রামে এসেছি। আর আজকে আপনি আমাদের ৭১ ভূমিপুত্র টিমকে আপনার এখানে শুতে নিয়েছেন, সেই জন্য আমরা আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। কে আপনারা একজন একজন করে পরিচয়, নিজের পরিচয়টা একটু দিবেন? জি, আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর বলছি, ঢাকা জজ কোর্ট থেকে। আপনি আপনার অন্য টিম মেম্বারদের পরিচয় করে দেন আমাদের সাথে। এখানে আছেন আমাদের ৭১ ভূমিপুত্র টিমের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত অত্যন্ত বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন মানুষ ছিলেন, সৈয়দ আশরাফ ভাই। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবারের সেই আশরাফ ভাইয়ের অনুসারী, আশরাফ ভাইকে যিনি সবসময় ধারণ করতেন, লালন করতেন, সেই আশরাফ ভাইয়ের হাতে করা যারা রাজনীতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই আশরাফুল ইসলাম সোহাগ ভাই, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। আর আমার সাথে আছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোস্তাক আহমেদ আসিফ। সাথে আছেন আমাদের বড় ভাই, আমাদের টিম মেম্বার শিপন ভাই আছেন। আপনাদের কাজটা, আপনারা এই মুহূর্তে এই সময়ে কেন আপনারা মনে করলেন এরকম একটা কাজে যুক্ত হবেন? আমাদের সবার তো জীবিকার ব্যাপার আছে, নিরাপত্তার ব্যাপার আছে, আপনারা টার্গেট হওয়ার ব্যাপার আছে। সেখান থেকে আপনারা কিভাবে ঠিক করলেন এইভাবে আপনারা কাজ করবেন? আর ৭১ ভূমিপুত্র নামটা কেন নিলেন আপনারা? বেসিক্যালি ভাইজান, আমাদের আজকে ৭১ ভূমিপুত্র টিমের নাম চয়ন করার জন্য আমাদের দুইটা ছিল। একটা হচ্ছে আজকে যে সমসাময়িক মুক্তিযুদ্ধের পক্ষে যে কবিরা রয়েছেন, সেখানে আমাদের একজন কবি, তার ছদ্মনাম এই ৭১ ভূমিপুত্র। আর এই নামটা চয়ন করার আরেকটা কারণ হচ্ছে, যারা ৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছেন, যারা সমস্ত বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে যারা অংশগ্রহণ করেছিলেন, আমরা মনে করি তারা হচ্ছে প্রকৃতপক্ষে ৭১ ভূমিপুত্র। ওই দুইটা আইডিওলজি দেখে আমরা আজকে আমাদের ৭১ ভূমিপুত্র নামটা চয়ন করেছি। আর আপনি আরেকটা জিনিস জানতে চাইলেন, যেটা হচ্ছে যে এই ক্রান্তিকালীন সময়, দুঃসময়, যেখানে মানুষের জীবনের জানমালের নিরাপত্তা নেই, সেখানে কেন আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। বেসিক্যালি হচ্ছে যে আইনের যে শাসন বা আইন যে ব্যবস্থাটা রয়েছে, আমরা যারা কোর্টে কাজ করি, আমাদের হচ্ছে বাংলাদেশে যে ভার কাউন্সিল রয়েছে, আমাদের যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী আমরা যে কোনো মানুষের
যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য আইনি সেবা বা আইনগত লড়াইটা করতে পারে, এটা আমাদের বার কাউন্সিল সেই জুরিডিকশনটা দিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সেই কাজগুলো করার জুরিডিকশন আছে, সেই ক্ষেত্রে আমরা মনে করি আজকে যে ক্রান্তিকালীন সময় যাচ্ছে, যারা আজকে সাফারার ভিকটিম, যারা মামলার আসামি হয়েছে, তাদের পাশে আমাদের নৈতিকভাবে আমরা মনে করি আমাদের দাঁড়ানো উচিত। সেই দিক থেকে আমরা আমাদের পদযাত্রাটা শুরু করেছি এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি মানুষকে আইনগতভাবে সহযোগিতা করার জন্য। কবে থেকে কাজ শুরু করেছেন আপনারা? কাজটা শুরু করেছি আমরা যখন 5ই অগাস্টের পরে। 5ই অগাস্টের পরে অল্প কিছুদিন কোর্টে যেতে পারিনি। তো দেন 15-20 দিন যেতে পারিনি, পরে গিয়েছি, চুপি চুপি গোপনে গোপনে গিয়েছি, যতটুকু পারি গোপনে কাজ করে চলে এসেছি। সেইভাবে আমাদের যাত্রাটা শুরু হয়। তো এর ভিতরে অনেক কাহিনী ঘটেছে। তো আমিও ছিলাম একটা সময়, ভিতরে ছিলাম, বের হয়েছি। যখন বের হয়েছি দেন তারপর থেকে আমরা একেবারে ব্রডলি ভাবে কাজটা শুরু করেছি। আপনাদের টিমে এই আপনি কি ভেতরে ছিলেন, না অন্যরাও ভেতরে যাওয়ার পরিস্থিতি হ্যাঁ, হয়েছিল? আমি ছিলাম। আরো 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 আছে যারা আজকে এখানে প্রোগ্রামে পার্টিসিপেট করে নাই। তাহলে আপনি তো এখানে ভেতরের খবর থেকে ভালো করে জানেন, একটা মানুষ যখন আটক হয় কি পরিস্থিতিতে পড়ে, সেটা তো আপনি ভেতর থেকে আপনারা অভিজ্ঞতা নিয়ে এসেছেন আপনি। জি জি ভাইজান, আমি প্রশ্নটা বুঝি না, আরেকটু একটু রিপিট মানে করবেন। আপনি ভেতরের পরিস্থিতিটা পর্যন্ত জানেন আপনি। জি জি। আপনি যেহেতু ভেতরে ছিলেন, আপনি ভেতরের পরিস্থিতিটাও জানেন, কি পরিস্থিতিতে পড়ে একটা মানুষ। যেমন আমি একটু বলি, একটু আমরা যারা ফলো করি সবকিছু আর কি। প্রথম দিকে কি হলো, প্রথম দিকে আমরা দেখলাম কোর্টে একজনকে নেওয়া হলো, তারপর আক্রমণ শুরু হলো। তারপরে হচ্ছে গড়, মানে মামলা দেয়া, মানে মামলাটা হচ্ছে, একটা মামলা হচ্ছে কয়েকশো মানুষ আসামি, এবং যাকে পাওয়া গেল কোন একটা নামটা ঢুকিয়ে দেওয়া হলো। আমি একটা অনুষ্ঠানে একজন আইনজীবীকে এনেছিলাম। ওই আইনজীবী বলছিলেন উনি শেখ হাসিনা যাত্রাবাড়ির একটা হত্যা মামলার আসামি। ওই মামলায় ওই এলাকার খুব হত দরিদ্র একজন মানুষ, দিনমজুর, তিনিও, তাকে ধরে ওই মামলায় দেওয়া হয়, এবং কয়েক মাস পরে তার খবর পান তাকে ওনারা বের করে আনেন নাই। তাও অনেকদিন লেগে কাজকর্ম করতে। তারপরে আমাদের মামলার সাথে অনেক পয়সা কড়ির ব্যাপার জড়িত কিন্তু। আমি একটা ছেলেকে এনেছিলাম, আহ, রাঙামাটির একটা ছেলে। সে তখন জামিনের সময় লোয়ার কোর্টে জামিন হচ্ছে না, তারপরে হাইকোর্ট থেকে জামিনটা হয়। বিএনপির মাহবুবউদ্দিন খোকন, তার সাথে কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্টটা এরকম, প্যাকেজ প্যাকেজ কন্ট্রাক্ট। মানে উনি জামিন করাবেন, চেম্বার যা যা দৌলতে স্টে হবে না, এইরকম প্যাকেজ এটা। 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা লেগেছে তার। তার মা বাবার সে সামর্থ্য ছিল না, অনেক ভাবে টাকাটা জোগাড় করতে হয়েছে। এই গল্পগুলো আমরা একটু জানতে চাই। দেখবেন যে আমাদের অগাস্টের পরে যে ঘটনাগুলো ঘটে মিডিয়াতে। জাহাঙ্গীর, আপনার সাউন্ডটা খুব ছোট, একটু জোরে বলবেন। হ্যাঁ বলছি, মামলা বাণিজ্য। তো কথা কি আটকে গেছে জাহাঙ্গীর? হ্যাঁ, যে যারা মামলার এজাহার নামে যে রয়েছে, গ্রেপ্তারের ক্ষেত্রে আপনি দেখবেন নামীয় আসামিগুলা 100%-এর মধ্যে খুবই কম সংখ্যক যারা এজাহার নামে আসামি গ্রেপ্তার হয়েছে, আর বাকি যারা হচ্ছে মামলার এজাহারের নাম নেই, মানে যে কোনো মানুষ। আপনার কথা আটকে যাচ্ছে জাহাঙ্গীর।
আর অন্যরা তো আপনারা কথাই বলছেন না, কোন একজন পিক করেন বিষয়টাকে। জি জি ভাইজান, এখন এখন বলছি। হ্যাঁ, এটা বলেন। হ্যাঁ, বলছি যে আমাদের শুরুর দিকে তো অবশ্যই সেই ঘটনাগুলো ঘটেছে যে আপনার মামলা বাণিজ্যের বিষয়টা মিডিয়াতে বা বিভিন্ন নিউজে এসেছে এবং ঘটনাটা ঘটেছে বলেই কিন্তু এসেছে। ইভেন আপনি দেখবেন যে সকল আসামি মামলার এজাহারের নাম রয়েছে, অনেকে কিন্তু জানে না। আমরা এমনও করতে দেখেছি যে বাদী বা বাদীনি যারাই থাকে, মামলার কারা আসামি হয়েছে তাদেরকে তারা চিনে না, জানে না। এরকম ঘটেছে এবং আমরা এমনও বাদী পেয়েছি তারা কোর্টে এসে আপনার অ্যাকনলেজমেন্ট কোর্টকে বলেছে যে উনি তাকে চিনে না, এরকম করেও জামিন হয়েছে, আমরা দেখেছি কোর্টে। আর বেশিরভাগ আসামি যারা গ্রেপ্তার হচ্ছে তারা কিন্তু মামলার এজাহারের নাম নেই, মানে হচ্ছে যারা এজাহার নামে আসামি তাদেরকে পাচ্ছে না বা তারা নেই, বিষয়টা এই টাইপের হইতে পারে। কিন্তু যাকে খুশি যখন খুশি তাকে ধরে ধরে নিয়ে যে মামলায় সাসপেক্টেড আসামি দেখিয়ে কোর্টে প্রেরণ করা হচ্ছে, এগুলো চলছে। আর আপনি কারাগারের ভিতরের যে অবস্থানটা সেটা আপনারা হয়তো শুনেছেন, ভিতরের অবস্থাটা তেমন ভালো নয়। যারা ভিতরে আছে তারা খুবই সাফারার, মানে খুবই সাফারার সব কিছুর ক্ষেত্রেই। আপনার ভিতরে যে আপনার খাবারের মান বলেন, থাকার অবস্থা বলেন, আবার আমরা কাশিমপুরে যে আসামিগুলো আছে আমরা শুনি তাদের আসামির ফ্যামিলি আমাদেরকে জানায় যে তাদেরকে মেন্টালি বা সকল দিক দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কারাগারের ভিতরের অবস্থা এতটা ভালো না, চাপ মানে প্রচুর, ধারণ ক্ষমতা যতটুকু এবং গ্রেপ্তার যেগুলো হচ্ছে, আমার মনে হচ্ছে ধারণ ক্ষমতা থেকে বেশি গ্রেপ্তার হয়ে যাচ্ছে। এবং একই রুমে যেখানে ধারণ করার ক্ষমতা 3 জন সেখানে থাকছে 5 জন 6 জন, এটা ঘটে যাচ্ছে। আপনারা এই কাজগুলো কি শুধু ঢাকায় করছেন, না ঢাকার বাইরেও করছেন? আমরা ঢাকার বাহিরে লোকাল যে আমাদের মানে ভারগুলো আছে, জেলা জেলার যে কোর্টগুলো আছে সেখানে তো তাদের লয়াররা আছে, কাজ করছে। আমরা চেষ্টা করছি সেই জায়গায় যে মামলাগুলো, আপনি একটা জিনিস দেখেন, যে পলিটিক্যাল মামলাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনার জামিন সহজেই দিচ্ছে না। কেউ 8 মাস 9 মাস 10 মাস হয়ে যায় কিন্তু জামিন পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে লোকাল জেলা ওয়াইজে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো যখন হাইকোর্টে করতে চায় আমাদের সাথে যোগাযোগ করে, তখন আমরা হাইকোর্টে সেই মামলাগুলো করে দিচ্ছি আর কি। লোকালি আমরা এইভাবেই জেলা ওয়াইজে এই হেল্পটা করছি আর কি। নিম্ন আদালতে মূলত আপনাদের কাজ, হাইকোর্টে পড়ে যাচ্ছেন, তাই তো? জি জি। আর একটা জিনিস দেখবেন আপনি, আমাদের যে মামলাগুলো যে আসামিরা আছে লং টার্ম মানে অনেক দিন হয়ে যাচ্ছে, তারপরও নিম্ন কোর্ট থেকে জামিন পাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। খুবই কম, 2-3টা কোর্ট আছে ভালো যেগুলোতে মানে একটা কোর্ট মানে আল্লাহ প্রদত্ত 2-3টা কোর্ট আছে জামিনটা মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, খুবই কম সেটা। আমাকে একজন আইনজীবী বলেছেন গত জানুয়ারি মাসের আগে জামিনগুলো হচ্ছিল, জানুয়ারি মাসের পরে জামিনটা হচ্ছে না, খুব কঠিন হয়ে গেছে জামিনটা। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি গেছে সবার কাছে, আইনগণ চিঠি গিয়েছে জামিন না দেওয়ার জন্য বা জামিন ডিলে করার জন্য, যেটা কিন্তু প্রকাশ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, আইনমন্ত্রীও বলছেন, কিন্তু এগুলা কোনো কোনো লুকোছাপা নাই। এই বিষয়টা কি কোর্টের সামনে আনা হয় কখনো? এটা হচ্ছে যে স্পিচটা এসেছে সেটা মিডিয়াতে আমরাও দেখেছি। এবং আপনি যেটা শুনেছেন গত বছরের জানুয়ারিতে জামিনগুলো জানুয়ারির আগে হয়তো, জানুয়ারির পর থেকে রেস্ট্রিকশন হয়তো দেওয়া হয়েছে, ইন্টারনাল ভাবে হয়তো দেওয়া হয়েছে। সেক্ষেত্রে জামিনগুলো লোয়ার কোর্টে একেবারেই আসতো না, একেবারে আসতো না। আমরা খুবই সাফারার হয়েছি তখন, আমরা আসামিদেরকে জামিন করতে পারছি না। তো ফ্যামিলিগুলো আমাদের খুবই পেন দিত যে জামিনগুলো আসছে না, দিচ্ছে না, কেন হচ্ছে না, এই টাইপের প্রশ্নগুলো আসতো। বাট আমরা চেষ্টা করি, যেহেতু লোয়ার কোর্টে জামিনগুলো পাচ্ছি না, দেন আমরা হাইকোর্ট থেকে করানোর একটা চেষ্টা করতাম। অনেক ক্ষেত্রে সফল হয়েছি, অনেক ক্ষেত্রে সফল হয়েছি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বা আইন উপদেষ্টা যেটা বলেছে সেটা মিডিয়া আমরা দেখেছি। আর সেটা কোর্ট অঙ্গনে যে আপনার আইন বিচারকরা আছেন
তাদেরকে কিভাবে সেটা ডিরেকশন আছে আমরা জানি না। বাট আমরা যখন কোনো একটা মামলা, বেশিরভাগ মামলায় আমরা দেখছি যে এখন রিমান্ড চাচ্ছে। তো রিমান্ডটা যখন আমরা ডিফেন্স করি, আমরা কিন্তু উচ্চ আদালত থেকে কিছু সিদ্ধান্ত আছে, যেমন আপনার ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলা 2003, সাইফুজ্জামান বনাম বাংলাদেশ সরকার 2003, 55 ডিএলআর 365 পেজ স্পষ্ট করে বলেছে রিমান্ড যখন চাই, রিমান্ডের ক্ষেত্রে আপনার 15টি নির্দেশনা এসেছে ওইখানে। আপনি একজন আসামিকে চাইলে রিমান্ডে নিতে পারবেন না, এটা উচ্চ আদালত বলছে যে আপনি চাইলেই রিমান্ডে নিতে পারবেন না। আপনাকে প্রথমে বলছে নিম্ন আদালত, আপনি প্রথমেই একজন আসামি আসলে যদি রিমান্ডের বিষয় হয় অথবা আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন কারাগারে পাঠাবেন, তখন আসামিটা কারাগারে পাঠাবেন, সিদ্ধান্ত হয়ে গিয়েছে বা আদেশ দিয়েছেন। বাট ওই ক্ষেত্রে আপনি রিমান্ডে নেওয়ার আগে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কারাগারের ভিতরে একটা নিরপেক্ষ জিজ্ঞাসাবাদ কক্ষে জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে। দেন তারপরও যদি আপনি প্রয়োজন মনে করেন রিমান্ডের যুক্তিসঙ্গতা আছে, আপনার জানার আরো কিছু দরকার আছে, তখন আপনি রিমান্ডের বিষয়টা বিবেচনায় নেবেন। এটা আপনার এই 3টা মামলার সিদ্ধান্তে স্পষ্ট করে বলেছে। তারপরও আমাদের নিম্ন আদালতগুলো উচ্চ আদালতের সেই সিদ্ধান্তটা মানছে না বা মানা হচ্ছে না। মানা হচ্ছে না মানে হচ্ছে না না না, এই যে যে কথাগুলো আপনি বলছেন, এই কথাগুলো কিন্তু বিভিন্ন মিডিয়াতেও আসছে। আগে তো একটা ব্যাপার ছিল, হাইকোর্টের বিচারপতিরা সুমোটো করতেন, ডিবেট যখন আক্রান্ত হতো তার সুমোটো করতেন। আমরা তো গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত কোন একজনকে সুমোটো করতে দেখিনি আমরা। জি জি জি, সবাই সবাই একটা মবের ভয় করেন, বিচারপতিরাও মবের ভয় করেন, বা বিচারপতিরা প্রকাশ্যে যা যা বলেন, যেমন মনে করেন মিডিয়া এসেছে, প্রকাশ্যে এসেছে বাংলাদেশের প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। এটা তো অবিশ্বাস্য একটা বিষয়, এটা তো আমরা কোনোদিন শুনি নাই। প্রধান বিচারপতি গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, এটা আমি কোনোদিন শুনি নাই। বা ওই দেখা করার পরে যুদ্ধাপরাধী আজহার বেকসুর খালাস পেয়েছেন, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটেছে বাংলাদেশে। আচ্ছা, আমি একটু অন্য একটা পয়েন্টে যাই। খুব ইনোসেন্ট একটা মানুষ মনে করেন, ইনোসেন্ট একটা মামলায় পড়েছে, গ্রেপ্তার হয়েছে, পরিবারের লোকজন তার কাছে এসেছে, কোনো ধরনের আর্থিক অবস্থা নাই তাদের। তো এই মানুষগুলার প্রথম দিন থেকে অর্থনৈতিক ব্যাপারগুলো কিভাবে মেনটেন করা হচ্ছে? এখন যে পরিস্থিতি ভাইজান আপনি দেখেন, এখানে আজকে মানে অগাস্টের পর থেকে যে মানুষগুলো সাফারার হয়েছে, ঘর বাড়ি বাস্তুহারা হয়ে গিয়েছে, তাদের জন্য লাইফ লিড করাটা খুবই কঠিন। এবং আজকের এই পরিস্থিতিতে যারা পালিয়েছে বা বাসা বাড়িতে যেতে পারছে না তাদের, মানে আমি মনে করি আজকের ধরেন সাপোজ 500 টাকা একটা অ্যামাউন্ট, জাস্ট আমি ইমাজিন করেন জাস্ট একটা 500 টাকা, আমার কাছে মনে হয় আজকে সেই সকল মানুষের জন্য সেই 500 টাকাটা আজকে 20,000 30,000 টাকার সমান বেরো। মানে মূল্যায়নটা আমি জাস্ট বলতেছি যে আজকে যে পরিস্থিতিটা পড়েছে, যারা ভিক্টিমাইজ হয়ে গেছে তাদের জন্য আজকে এইভাবেই সাফার করতে হচ্ছে। এবং লাইফ লিড করা যারা আমাদের আসামিগুলো আছে যাদের সাথে আমরা কথা বলি, তারা এসে আমাদের কাছে যেভাবে কোর্টে আমাদের চেম্বারে এসে যেভাবে তারা কান্নাকাটি করে তাদের ফ্যামিলির যে আর্থিক অবস্থা আমাদের কাছে তারা প্রকাশ করে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে তারা এতটাই সাফার হয়েছে, এতটাই কষ্ট আছে তাদের ভাষা অনুযায়ী, সেটা খুবই খুবই কষ্ট লাগে যখন তাদের এই অবস্থাটা শুনি আমরা। তো তখন এই টাকাটা আপনারা কিভাবে ম্যানেজ করেন? আপনাদের এই কিন্তু আর সেই কিন্তু আর নানা কিছু করতে হতো আপনাদের। এখানে আমরা সর্বোচ্চটা চেষ্টা করি যাদের মামলার অফিসিয়ালি যে কাগজপত্রের যে টাকাগুলো আছে তারা বেয়ার করতে পারছে না, সেটা আমরা আমাদের 71 ভূমিপুত্র টিমে যারা আছেন, আমাদের অনেকেই আছেন আমাদের টিমে যারা আছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করে সেই সকল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তাদের যে প্রিলিমিনারি অফিসিয়ালি যে
ফাইন্যান্সটা দরকার, সেটা আমাদের টিমের পক্ষ থেকে আমরা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। অন্য কেউ কেউ সহায়তা করে এই অর্থনৈতিক বিষয়ে? জি জি ভাইজান, বুঝি নাই। অন্য কেউ কি কোনো সহায়তা করে অর্থনৈতিক বিষয়ে? কোনো ডোনার আছে আপনাদের? না, ডোনার বলতে এরকম কিছু না। আমাদের ভাই ব্রাদার আমরা যারা আছে টিমে আমরাই চেষ্টা করি, আমরা নিজেরাই নিজেরাই চেষ্টা করি। যখন একটা মানুষ এসে কান্নাকাটি করে, যখন তাদের চোখের পানিগুলো দেখি, তখন আসলে আর কিছু করার থাকে না। আর বিশেষ করে যারা আসামি হয়েছে, জেলে আছে, বিশেষ করে তাদের ফ্যামিলি থেকে তারা যোগাযোগ করে আমাদের সাথে। হয় তার ওয়াইফ, না হয় তার মা, না হয় তার বোন। এই যে মহিলা মানুষগুলো আসে কষ্ট করে, এই মানে জীর্ণ যাওয়া মানে চেহারা কাপড় পরে আসে, তাদের চোখের পানি, এগুলো আসলে খুবই কষ্ট লাগে। আমরা কিভাবে হেল্প করতে পারি? জি 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 ভাইজান। আমরা কিভাবে হেল্প করতে পারি আপনাদের? আপনারা হচ্ছে, আমরা কাজটা করতেছি, মানে করছি। আপনারা আমাদের কাজটা নিয়ে আমি মনে করি আমাদের হেল্প করা যায়, যে আমাদের মেসেজগুলো যদি তৃণমূলে যায়, যারা সাফারার, আপনাদের মাধ্যমে যদি আমাদের কাছে আসে, আমি মনে করি সেভাবে আসলে আমরা আপনারা উভয় পক্ষই তাদেরকে হেল্প করতে পারছি আর কি। আপনাদের মানে আমি আর একটু ইয়ে করে বলি, ধরেন আমাদের কাছে যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় অ্যাক্টিভ থাকি, আমাদের কাছে ইনবক্সে অনেকে কন্টাক্ট করে তার চাকরি নাই, খাওয়ার ব্যবস্থা নাই, বাচ্চার দুধের টাকা নাই, বা মনে করেন একটা চাকরি ছিল, চাকরি চলে গেছে, এগুলো যখন লিখি আমরা, অনেকে হেল্প করে, রেসপন্স করে অনেকে রেসপন্স করে। আপনার মনে আছে চাঁপাইনবাবগঞ্জে দুটো ছেলে জয় বাংলা বলতে গিয়ে মারা গেল। জয় বাংলা বলে মারা গেল দুটো ছেলে। এদের মাঝে একটা ছেলে, পরিবারটা খুবই খুবই বাজে একটা অর্থনৈতিক অবস্থার পরিবার আর কি। আমরা লিখতে শুরু করলাম, ওদের জন্য হেল্প চেয়ে লিখতে শুরু করলাম আর কি। 3 লাখ টাকা আসলো আমাদের কাছে ওদের জন্য। 3 লাখ টাকা আসলো। 3 লাখ টাকা আসার পরে দুটো পরিবারের মধ্যে একটা পরিবারের মোটামুটি সচ্ছল, আর খুবই বাজে অবস্থা তার। তো যে পরিবারটা মোটামুটি সচ্ছল, সেই পরিবারটা আমাদেরকে বলল যে আমাদেরকে হেল্প করার দরকার নাই, এই পুরো টাকাটা ওদেরকে দিয়ে দেন। হুম, ওদেরকে দিয়ে দেন বলার পরে আমরা যখন ওদেরকে ওই প্যারেন্টসের সাথে কন্ট্যাক্ট করি, আমরা একটা বিপজ্জনক অবস্থা হয়ে গেল, যেটা ওই ভয়ে লোকটা ভয়ে টাকা নিতে যাচ্ছে না। বল ভাই আমাদের গ্রামে আসবেন না আপনি, আমার গ্রামে আসলে আমি চিহ্নিত হয়ে যাব, আমাদের সমস্যা হবে সেটা। মানে কন্ট্যাক্ট করা যাচ্ছিল না তাদের। আমাদের ওই এলাকা রাজশাহী ইউনিভার্সিটির টিচারের সাথে আমি কন্ট্যাক্ট করেছি, উনিও টাকাটা পৌঁছতে পারে না। তারপর আমি নওগাঁ থেকে আমার একটা পরিচিত একটা ছেলেকে ওই এলাকায় পাঠালাম। নওগাঁ থেকে অনেক কিছু গেল, ওই গার্জিয়ান কোনোভাবে তার সাথে দেখা করবে না। পরে আমরা একটা ব্যবস্থা করেছি তাদের সাথে ইয়ে করার জন্য। এই যে পরিস্থিতিগুলো আমরা লিখলে অনেকে এগিয়ে আসে কিন্তু। কয়েকদিন আগে ভোলা একটা ছেলেকে মেরে ডেড বডি তার বাড়ির সামনে ফেলে রেখে গিয়েছে। খুব বাজে অবস্থা পরিবার, ঋণগ্রস্ত একটা পরিবার। আমরা উদ্যোগ নিলাম, মানুষ এগিয়ে আসে কিন্তু চুপচাপ, এবং সবারই একটা ইয়াতে ভাই আমার নামটা কোথাও বলবেন না, কিভাবে মানে আমাদের এই এই কেস টু কেস কিন্তু আমরা মনে হয় এইভাবে হেল্প করতে পারবো আপনাদেরকে। দাদা এই যে আপনাকে কাগজপত্র কেনা এটা সেটা, এই ইয়া একটা মামলায় তো কিছু জায়গায় ব্যাপার আছে, মানে কিনতে হয় আপনাদের। জি দাদা আমি একটু একটু অ্যাড করি, আর আপনার এই হেল্পের বিষয় নিয়ে আমি একটু আমাদের ক্লিয়ারিফিকেশনটা দেই। সেটা হচ্ছে যে আমরা মূলত আমাদের টিমটা মূলত হচ্ছে স্বেচ্ছাশ্রমে কাজ করছে।
আমরা আমাদের টিমের আইনজীবীরা কোনো ফি নেয় না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে খুব অসহায় দরিদ্র পরিবারদেরকে আমরা নিজেরা টাকা উঠায়, মানে নিজেদের, আমরা যারা কাজ করি টিমে, যারা মেম্বার আছি, নিজেদের ভিতর থেকেই আমরা চাঁদা উঠায় আমরা হেল্প করার চেষ্টা করি। তবে বর্তমান সার্বিক যে পরিস্থিতি, মানে পরিস্থিতিটা আসলে এক কথায় ভয়াবহ। কারণ আমার সাথে আহ, শত শত মানুষের ডেইলি কথা হচ্ছে। তো কেউ যদি হেল্প করতে চায় সেক্ষেত্রে আমাদের হেল্প করার দরকার নাই, বা আমাদের মাধ্যম দিয়ে হয়তো বা হেল্প করতে পারে। বাট সেটা কিভাবে? আহ, আমরা যে মামলাগুলো লড়ছি সেই মামলাগুলোর ভিতরে অনেকেই থাকে খুবই দরিদ্র, যাদের মানে কোর্টের ন্যূনতম ফি টুকু দেওয়ার সামর্থ্যটা নাই, ইভেন ওকালতনামা যে কিনবে সেই টাকাটা দেওয়ার সামর্থ্য নাই। তো ইন্ডিভিজুয়ালি যদি কোনো পরিবারকে কেউ হেল্প করতে চায় সেক্ষেত্রে আমরা পরিবারের সাথে কন্ট্যাক্টটা করাইয়া দিতে পারি। পরিবারের সাথে কন্ট্যাক্ট করে পরিবারকে হেল্প এইটাই করা পরিবারের মানে সাথে হচ্ছে। কন্ট্যাক্ট করিয়ে দিলে পরিবারটাও, আমরাও তো আপনাকে ইনফর্ম করে আমরা যদি কিছু কাজ করি, যেহেতু এই টিমটা আপনারা টিম হিসাবে কাজ করছেন, আপনাদের মাধ্যমে এই মানুষটা আমাদের কাছে এসছে, আমরা যাই করবো কিন্তু আপনাদেরকে জানিয়ে করবো যাতে আপনারা ইনফর্ম থাকেন বিষয়টা নিয়ে আর কি। জি জি, পরিবারকে হেল্প করা মানে আমাদের মাধ্যম দিয়ে, জাস্ট কমিউনিকেশনটা আমাদের মাধ্যম দিয়ে হোক, তো সমস্যা নেই। বাট আমরা আসলে কোনো ফিনান্সিয়াল কোনো ইয়ের ভিতরে ইনভলভ হতে চাই না, কারণ এইগুলোতে ধরেন জড়িত ফিনান্সিয়াল হলে কি দেখা করতে যাবে। হবে, আমরাও যেটা করি আর কি, ওই ব্যক্তির ওই ব্যক্তির ফোন নাম্বার, বিকাশ নাম্বার, ওইটা ব্যবহার করি আমরা। আমরা আমাদের আমাদের ইয়েগুলো ইনভলভ আমরা চাই না, কিন্তু ইনভলভ হতে চাই না। এক্ষেত্রে বাড়ি ভাই আমি বলবো যে আমরা হয়তো ভাই বলতে পারবো যে এই পরিবারগুলোর ফিনান্সিয়ালি সাফিসিয়েন্ট না, এই পরিবারগুলোকে হচ্ছে আপনারা চাইলে হেল্প করতে পারেন। আমরা হয়তো প্রতি সপ্তাহে একটা লিস্ট করে দিয়ে দিতে পারি এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিতে পারি। আপনারা যোগাযোগ মানে তাদের পরিবারের মেম্বারদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে ফ্যামিলিকে হেল্প করতে পারেন। কারণ ছেলেপেলেগুলো মানে যারা এখন গ্রেপ্তার হচ্ছে জেলখানাতে, মানে মানে খুব দুর্বিষহ জীবনযাপন করছে, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো মূলত এদের পিসিতে টাকা জমা দেওয়াটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। অনেক পরিবার যেখানে ওকালতনামার ফি জমা দিতে পারে না, সে কিভাবে তার সন্তানের বা তার ভাইয়ের বা তার ফ্যামিলির সদস্যর পিসিতে টাকা জমা দিবে? সেক্ষেত্রে আমরা হয়তোবা এটা করতে পারি যে আপনি যদি এরকম একটা উদ্যোগ নেন, আমরা হয়তো প্রতি সপ্তাহে বা প্রতি 10 দিন পর পর একটা লিস্ট দিয়ে দিব যে এই পরিবারগুলো অসচ্ছল, এদেরকে আপনারা চাইলে হেল্প করতে পারেন। তো তারপরে আপনারা হচ্ছে ফ্যামিলির সাথে যোগাযোগ করে যেভাবে হেল্প করা যায় সেভাবে হেল্প চাইলে করতে পারেন। এটা আমাদের মাথায় থাকবে। সোহাগ, আপনি একটু শেয়ার করেন তো এই এতদিনে কাজ করতে গিয়ে আরো কিছু ঘটনা যেটা আপনাদের আহ, দাঁত কেটেছে বা আরো অনুপ্রাণিত করছে এই ধরনের কাজকর্ম করতে। ভাই আহ, আমি একটা শেয়ার শেয়ার করতে পারি। অবশ্যই, একদম হ্যাঁ। সাম্প্রতিক একটা ঘটনা। ছাত্রলীগকে তো আসলে ইসলামী সংগঠন বলা হয়। তো বেশ কয়েকটা কেস এরকম এসেছে অতি সম্প্রতি। আহ, ও ছেলেটা সত্যি এতিম, আমার খুব খারাপ লাগে ছেলেটার জন্য। আমরা একটা কেস পেয়েছি, তাকে খোঁজার মতো কেউ নাই, সে মিছিল থেকে অ্যারেস্ট হয়েছে। এবং কেমন একটা সিচুয়েশন আসলে এটা তোমরা সবাই জানি, যে এখন তো আসলে কারো কাছে লোকেশনটা শেয়ার মতো করার অবস্থায় কেউ নাই। কেননা পরিবারের বাইরে আসলে কাকে এই মুহূর্তে বিশ্বাস করবে। তো ওই ছেলেটাকে আমরা খুঁজে পেয়েছি 3 দিন পরে। মানে সে যাদের সাথে মিছিলে গিয়েছে তারা বারবার নক দিচ্ছিল আমাদেরকে যে ছেলেটাকে একটু দেখেন, ওকে আসলে খোঁজার মতো কেউ নাই এবং ওর মানে কেউ নাই, এবং হত দরিদ্র, মানে পানি খেয়ে থাকার মতো অবস্থা। তো ওই ছেলেটাকে আমরা খুঁজে পেয়েছি, সেই মামলাটা আমাদের হাতে আছে। এটা 3 দিন আগের ঘটনা। এবং আমি খুব খারাপ লাগে আসলে যখন এই যে যে ছেলেগুলো মিছিল করে আসলে যারা অ্যারেস্ট হয়ে যায়, আমরা তো সবার খবরটা আসলে পাই না। তো আমি ব্যক্তিগতভাবে ছাত্রলীগের অনেক ছেলে পেলেকে চিনি, এবং তারা দুপুরবেলা ঘুমের থেকে ওঠে যাতে সকালবেলা নাস্তা করতে না হয়। এই ঘটনাগুলো আসলে অমানবিক, এগুলি কাছে থেকে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে কি পরিমাণ কষ্ট তারা করতেছে। এবং অনেকে অনেক ভালো পরিবারের ছেলে আমার পরিচিত,
তারা পরিবারের উপর রাগ করে আছে। পরিবার তাদেরকে যোগাযোগ করতেছে তার সাথে কালে ভদ্রে, মানে তাদেরকে পাচ্ছে না লাইনে। তো তাদের কষ্টটা হচ্ছে ওই জায়গাতে যে আমার কারণে আমার পরিবারের, আমার ঘর বাড়ি হারা, আমার বাবা মার খেয়েছে, অনেকের বাবা অনেকের মা মার খেয়েছে। তা আমি আমার পরিবারকে আর কত যন্ত্রণা দিব। তারা পরিবার থেকে কোনো প্রকার হেল্প নিচ্ছে না। না নিয়ে দেখা গেছে যে ওই বিকেলে বা সন্ধ্যার দিকে, আমি নিজে এগুলো সাক্ষী তাদের, তারা মুড়ি মাখাচ্ছে, ওইটাই সারাদিনের খাবার তাদের, রাতে আর কিছু খাচ্ছে না। দুপুরবেলা ঘুম থেকে উঠতেছে, সন্ধ্যায় মুড়ি মাখায় খাচ্ছে, খাইয়ে রাতে আর কিছু খাচ্ছে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের কোথাও চাকরি হচ্ছে না। কেউ না কেউ তো তাদেরকে কোথাও না কোথাও চাকরি করতে গেলে কেউ না কেউ তাদেরকে বলে দেয় যে ছাত্রলীগ করে। হ্যাঁ, ওই কারণে চাকরি হচ্ছে না। এবং এই ছেলেগুলি কিন্তু আসলে মিছিল করতেছে এবং তাদেরকে আহ, পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আসলে। এবং ভয়ঙ্কর অবস্থা আসলে। এবং এই আসলে যে ছাত্রলীগ যে মূলত আসলে কেন্দ্রের সংগঠন, এটা প্রমাণিত হয়ে গেছে। এবং ম্যাক্সিমাম যারা মিছিলে আসছে, যারা গ্রেফতার হচ্ছে বা আন্দোলন করছে, তারা বেশিরভাগই হয় নিম্ন মধ্যবিত্ত অথবা একদম নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষগুলো। আর আমি কিছু ঘটনা, এই যে আসামি তো আসলে অভাব নেই। সারা বাংলাদেশে কয় লক্ষ আসামি আমি জানি না, আমি যেহেতু আইনজীবী না আমি জানি না। কিন্তু গণমাধ্যমে উঠে আসছে যে অনেক সময় বাদী জানেন আসামি কারা, এই ঘটনা উঠে এসেছে। এমন ঘটনা আছে যে বাদী জানি না যে মামলা হয়ে গেছে। বাদীকে স্থানীয় বিএনপি জামাতের লোকজন তারা বলছেন যে তোমাকে ত্রাণ দেওয়া হবে, তোমার ছেলে মারা গেছে বা তোমার ভাই মারা গেছে, তোমাকে আমরা সাহায্য করব বলে সই নিয়ে চলে গেছে, গিয়ে গিয়ে মামলা করে ফেলছে ওই সই দিয়ে। মানে আসামি অ্যারেস্ট হয়ে যাচ্ছে, বাদী জানে না যে সে মামলা করছে থানায়। সেই যে বাংলাদেশটি আসলে এখন একটা কারাগার হয়ে গেছে। এবং আমরা সবাই আসামি এখানে, যাদের নামে কখনো সারা বাংলাদেশি আমাদের যাদের নামে থানায় কখনো একটা জিডি ছিল না, আমাদের নামে এখন মামলা। তো এই যে আমরা যারা ভুক্তভোগী, আমরা আসলে ফিল করতে পারি যে কষ্টটা আসলে কতটুকু। কালকে আমরা একটা ভিডিও দেখলাম, আমাদের একটা পেজ আছে, সেখানে আমরা ভিডিওটা আপলোড করেছিলাম যে বাবা তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে কেস স্পর্শের জন্য পুলিশের যে প্রিজন ভ্যান আছে সেখান থেকে কি কষ্ট করে তার সন্তানকে সে স্পর্শ করছে। এই যে দৃশ্য, নিরপরাধ মানুষ সেটা সন্তানকে স্পর্শ করতে পারছে না, সেটা সন্তানকে দেখতে আসতে পারতেছে না, সন্তানকে দেখতে এসে অ্যারেস্ট হচ্ছে। এদের পাশে আসলে দাঁড়ানোর মতো কেউ নাই। মানে একটা জাহান্নামে বসে আমরা আসলে পুষ্পার হাসিও হাসতে পারতেছি না, আমরা আসলে হাসি ভুলে গেছি। এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে কেউ যদি ভালো কিছু জিজ্ঞেস করে যে ভাই কেমন আছেন বা দিনকাল কেমন যাচ্ছে, ভালো লাগে না, কেননা দিন আসলে ভালো যাচ্ছে না। আবার কবে হাসতে পারবো, আমাদের যারা এই মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ জেলে পচতেছে একরকম, আমরা জানি না। আমরা যতটুকু করতে পারছি খুবই সামান্য। এবং আগস্টের পরে এই পরিস্থিতি দেখে ভাবছিলাম যে কিছু করা যায় কিনা। তারপরেই আসলে এই টিমটার সন্ধান মানে আমার পাওয়া। আমি খুব সৌভাগ্যবান মনে করি যে আমি এই টিমের একজন খুব সামান্য অংশীদার হতে পেরেছি কিছুটা পরে এসে। এবং যে আন্তরিকতা আমি দেখেছি, এটা আসলে চোখে অশ্রু আনার মতো। এবং আমাদের পাশে অনেক মানুষ আমাদের জন্য দোয়া করে, চোখের পানি ফেলে দিয়ে আমাদের জন্য দোয়া করে যে আপনারা কাজ করেন, আর কিছু করতে না পারে আপনার জন্য দোয়া করি। এবং ভাই আপনারাও বাইরে থেকে যে পরিমাণ কষ্ট করছেন দলের জন্য, সেটার জন্য চির কৃতজ্ঞতা আপনাদের প্রতি। তবে দেশটা ভাই জাহান্নাম হয়ে গেছে, আমরা একটা জাহান্নামে বসে আছি। এবং যারা কারাগারে আছে তারা আসলে কি পরিমাণ কষ্টে আছে, যখন তাদের পরিবারের সদস্যরা কান্নাকাটি করে, সামলানো যায় না নিজেকে।
একেবারে নিরপরাধ, তারা শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, এতটুকুই। এটাই অপরাধ এই ৭১-এর বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে। সৈয়দ মোস্তাক, আপনি কিছু বলবেন? আমরা প্রথমত আপনাকে ধন্যবাদ আমাদের এই ৭১-এর ধর্মঘটের টিমকে পুরো বাংলাদেশের কাছে পরিচিত করা দেওয়ার জন্য। আমাদের এখানে আমাদের বড় ভাই জাহাঙ্গীর ভাই অনেকগুলো কথা বলে গেছে, সোহাগ ভাই কিছু কথা বলছে, আমাদের শিপন অনেকগুলো কথা বলে গেছে। আমি আসলে এগুলা বাইরে কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের যে লিগেল পেজটা খোলা হয়েছে ৭১-এর ধর্মঘটে, এই পেজটাতে প্রতিনিয়ত আমাদের অজস্র মেসেজ আসে সারা বাংলাদেশ থেকে। তাদের একটা বৃহৎ অংশ হইলো যারা বিগত ৩ মাস অথবা ৫ মাস যাবৎ জেলে আছেন। এখন এই ৩ মাস ৫ মাসের মধ্যে তাদের জামিনের ক্ষেত্রে যেই বাধাগুলা আছে, সেই বাধাগুলা কিন্তু আমরাও পাচ্ছি বা আমরাও টপকে যাচ্ছি। কিন্তু যারা এই মামলাগুলা লড়তেছেন, এমনও কিছু অভিযোগ আছে কিছু জায়গা থেকে যে এক মামলার জন্য ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত কোনো না কোনো জায়গা থেকে, কোনো না কোনো জেলার ঘটনা এগুলা, যে তারা এই টাকাগুলা নিয়েছেন, কিন্তু তারপরও জামিন করাইতে পারে না, অথবা জামিন করালো সেই ব্যক্তিটাকে কি বলেন, সে ব্যক্তিটাকে বাকি যে বাকি যে প্রসেস গুলো থাকে সেই প্রসেস অনুযায়ী বের করে আনতে পারে না। দেখা গেছে যে একটা ব্যক্তির নামে ৪টা-৫টা মামলা, সেই মামলাগুলো থেকে তাকে জামিন করানো হয়েছে, পরবর্তীতে জেল গেট থেকে তাকে আবার সন্ন্যাস করা হয়েছে। এই জায়গাটাই ঠিক ৭১-এর ধর্মঘট একটু আলাদা, যে আমরা আমাদের ভাইদের বা সহযোদ্ধাদের বের করানোর ক্ষেত্রে আমরা অনেক সিনসিয়ার। এখানে আমরা যে কিছু মানে কিছু পন্থা অবলম্বন করি, আসলে যেটা আসলে ওপেন প্ল্যাটফর্ম বলতে পারছি না, ওই কারণগুলোতে আমরা আসলে এখানে একটু আমাদের সাকসেসফুলটা একটু বেশি। আর আরেকটা বিষয় হলো যে আমাদের যে লিগেল পেজটা আছে, এই পেজটাতে প্রতিনিয়ত যে মানুষগুলো আমাদের মেসেজ দেয়, তাদের একটাই চাওয়া থাকে যে আমার ভাইকে বা আমার বোনকে বের করে দেন। এক্ষেত্রে অনেকেই এখানে মানে কি লাগবে, মানে আমাদের টিমকে মানে তাদের উদ্দেশ্যে বলা থাকে যে আপনারা কি চান বা কি লাগবে। এটা মানে প্রথমত জায়গাটা আসে আর্থিক জায়গাটা থেকে। আসলে আমরা তো আর এই যে আমরা যেভাবে কাজগুলো করতেছি বা এখন পর্যন্ত কাজগুলো করে আসছি, শুধুমাত্র গভর্নমেন্ট ফি বা সরকারি যে ফি বা কোর্ট ফি, এই জায়গাগুলোর বাইরে আমরা কোনো টাকাই কারো থেকে নিয়ে নেই। সারা বাংলাদেশে যতগুলা মামলা আমরা এখন পর্যন্ত লড়ছি, কোনো মামলাতে আমরা কারো থেকে নিয়ে নেই। ইভেন্ট আমাদের কাছে বেশ কয়েকজন পার্লামেন্ট মেম্বারের মামলা আছে যেগুলো আমরা লড়ছি। সর্বশেষ নড়াইল ২ আসনের এমপি মুক্তি ভাইয়ের মামলা আমাদের কাছে আসছেন, ওই মামলাটা আমরা দেখতেছি এখন। তো এক্ষেত্রে আসলে কি আমরা আসলে তৃণমূলের কাছে এটুকু বলতে চাই যে আপনারা মানে খুব বেশি হয়ে যাবেন না, যে আপনারা যে আতঙ্কগ্রস্ত হয়ে যান সেটা হবেন না। রাজনৈতিক মামলা আসলে রাজনৈতিক ভাবেই প্রতিহত করা উচিত, এবং কোর্টের যে লিগেল ল আছে এই ল এর মাধ্যমে প্রতিহত করা উচিত, লড়া উচিত। আর আপনারা যে একটা জায়গায় কিছু হলেই যে কাকে কি দিবেন বা কি করবেন, কোন দিক দিশা পাচ্ছেন না, সেভাবে ছুটে যাচ্ছেন, এভাবে না ছুটে আপনারা যদি আমাদের মতো যে পেজ গুলো আছে বা আমাদের মতো যারাই কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এক্ষেত্রে আমাদের সাথে যদি পরামর্শ করেন তাহলে আমরা আপনাদের একটা ভালো সাজেশন দিতে পারবো। আর আরেকটা বিষয় থাকে, সেটা হলো আমাদের যারা বলবো এটা তৃণমূলে যারা আছেন, তারা আসলে একটা জিনিস মনে করেন কি, যে আসলে যদি আওয়ামী পন্থী অথবা স্বাধীনতা চেতনাপন্থী যারা আছেন তাদের কাছে যদি আমরা কোনো বিষয় নিয়ে যাই, সেক্ষেত্রে হয়তো জামিনটা তারা করাইতে পারবে না। এই ক্ষেত্রে তারা করতেছে কি, বিএনপি পন্থী অথবা জামায়াত পন্থী অনেকের মানে সংশ্লিষ্টতা আছে এরকম বা ঘেঁষা আছে এরকম, তাদের কাছে তারা চলে যাচ্ছে এবং গিয়ে কি করতেছে দেখা যাচ্ছে মোটামুটি একটা টাকা খরচ করে ফেলতেছে এবং সময় চলে যাচ্ছে 2 মাস 3 মাস। কিন্তু তারা করতেছে কি, তারা আসলে ওই মামলাগুলারে ঝুলে রাখতেছে, অথবা তাদের করে দিচ্ছি করতেছি আগাচ্ছে, এইভাবে সময় পাস করতেছে।
এক্ষেত্রে সবচেয়ে সাফার হচ্ছে আমাদের তৃণমূল এবং আমাদের এই পরিবারগুলো এবং ওই ওই ব্যক্তি, যে ব্যক্তি আসলে এখন অ্যারেস্ট হয়ে এই মিথ্যা মামলায় হোক আর তার রাজনৈতিক মামলা হোক, যে মামলায় ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে ওই মামলাতে সে এই জিনিসটা এখন সাফার হচ্ছে। আমরা তাদের কাছে এইটুকুই বলবো যে তারা যেন এরকম কোনো কিছুতে না ভোগে যে আসলে আমরা পারবো না, বা আমাদের মতো যতগুলা টিম আছে তারা পারবে না, সেই জায়গা থেকে যেন তারা একটা শঙ্কামুক্ত থাকে, এবং টাকার ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে তারা যেন কারো কাছেই ওইভাবে কোনো আর্থিক লেনদেনে না যায়, যাতে কিনা আমাদের এই ক্রান্তি কালগুলা আমরা খুব সবাই একসাথে আমরা করতে প্রচেষ্টা করে যেন উঠতে পারি, কাটায় উঠতে পারি। আর আমাদের টিমের একটা লাইন আছে, আমরা বলি সবাই, মুস্তাক একটা বিষয়কে ধারণা দেন তো, এই যে কোর্ট ফি সহ ফার্স্ট সাবমিশনে কি পরিমাণ টাকা লাগে? জাহাঙ্গীর ভাই, এটা আপনি যদি একটু ক্লিয়ার করে দিবেন, সম্পূর্ণটা। কি বলছেন প্রশ্নটা আরেকবার রিপিট করুন। এটা ফার্স্ট সাবমিশন আর কি, একটা পার্টি আসলো, তার কোনো সামর্থ্য নাই, কোর্ট ফি থেকে আরম্ভ করে ফার্স্ট সাবমিশনে কি পরিমাণ টাকা লাগে? এটা অ্যাকচুয়ালি ভাইজান ডিপেন্ড করছে আমি এখানে একজন আইনজীবী সে কত টাকা ফি নিবে, কত টাকা নিবে না, সেটা কিন্তু রেস্ট্রিক্টেড নাই কোনো, সেটা আইনজীবীর পার্সোনাল জুরিডিকশন, সে যত চাই সেটা নিতে পারবে, সেটার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। বাট এখন আজকের পরিস্থিতিতে আমরা যেটা করছি সেটা খুবই কম, সেটা আমি একদম ভেঙে বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে এটা আইনজীবীদের একটা পেশা, কারণ আইনজীবীদের নিবে সেটা তাদের জুরিডিকশনে আছে, বাট অন্যরা কত নিচ্ছে নিবে না সেটা তাদের ব্যাপারটা, তাদের আলাদা কিছু। বাট আমরা যেহেতু একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করছি, তো ওই ক্ষেত্রে আমরা চাচ্ছি আমরা যতটুকু নিচ্ছি সেটা হচ্ছে খুবই স্বল্প, যেটা একদমই খুবই স্বল্প। আপনাকে আমি পার্সোনালি বলবো, বাট এটা পাবলিক প্ল্যাটফর্ম বলতে চাচ্ছি না, আইনজীবীদের পেশার বিষয় সেটা। আমি আপনাকে পার্সোনালি বলবো যে আমরা আসলে একটা মামলার ফার্স্ট হিয়ারিং বা জজ কোর্টে আমরা কয়েক টাকা নিয়ে কাজ করতে পারি, বা কত টাকা আমি সেই কাজটা কমপ্লিট করে দিতে পারি। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আপনার সাথে পরে আলাপ করবো। আরেকজন টিম মেম্বার এখনো কোনো কথা বলেন নাই, আপনি কি যোগ করবেন? আমি একটা বিষয় নিয়ে একটু ওদের কথার সাথে অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে বিশেষ করে 5 তারিখের পরবর্তী সময়গুলোতে একটা রিউমার ছড়ায় দেওয়া হয় যে মুক্তিযুদ্ধের পক্ষের বা হচ্ছে যারা বাংলাদেশকে ধারণ করে এমন কোন মানুষের কাছে গেলে জামিন হবে না। তো এই এই যে রিউমারটা কিন্তু আমাদের দলীয় ভাই বোনদের উপরে বা পরিবারদের উপরে ব্যাপক একটা ইফেক্ট ফেলে। তো তারা কি করে, তাদের পরিবারের কোনো সদস্য গ্রেপ্তার হওয়া মাত্রই তারা ভিন্ন মতাদর্শের কোনো মানুষের কাছে বা কোনো আইনজীবীর কাছে যাচ্ছে। বাট এই রিউমারটা এটা টোটালি রিউমার। কোর্টে একটা মানুষের জামিন হয় এটা ডিপেন্ড করে লয়ার কিভাবে তথ্য উপাত্ত আইন উপস্থাপন করছে এবং কতটুকু প্রমাণ উপস্থাপন করছে। একটা মামলাতে প্রমাণ না হওয়া পর্যন্ত সে কখনোই অপরাধী হতে পারে না। তো আমি আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে বা আপনার মাধ্যমে আমি দেশের তৃণমূলের আমাদের আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে বা তাদের পরিবার, তাদের কাছে একটা জিনিস বলবো যে যদি আপনারা জানতে পারেন যে আওয়ামী লীগের পক্ষের বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যে বাংলাদেশকে ধারণ করে এইরকম কোনো মানুষ জামিন করতে পারবে না, এই কথাটা টোটালি ভুল। তো আমরা আপনাদেরকে আহ্বান করব, আমাদের মতো আরো অনেকেই কাজ করছে, চেষ্টা করছে, আমরা হয়তো একটু বৃহৎ পরিসরে করছি, তারা হয়তো অনেকেই ক্ষুদ্র পরিসরে করছে, বাট করছে, চেষ্টা করছে। তো আমাদের কাছে আসেন আর তাদের কাছে যান, এইখানে গেলে আপনি যে জামিন হবে না এই রকমের আসলে কোনো কিছু নেই। জামিনটা ডিপেন্ড করে টোটালি লয়ারের উপরে। এখানে অপপ্রচারটা খুব ক্ষতিকর। যেটা আমি একটু শেয়ার করি, আমি যে দেশটাতে আছি এই দেশটাতে বেশিরভাগ আমি দেখি আর কি, আমরা হসপিটাল গুলোতে দেখি, পুলিশ স্টেশনতে দেখি, বেশিরভাগ জামিন হয় কিন্তু পুলিশ স্টেশনেই কিন্তু জামিন হয়। তার সাথে কানেক্টেড ইয়ারা আছেন, ম্যাজিস্ট্রেটরা আছেন, ওই যে পুলিশ নিয়ে তাকে একটা তারিখ দেয়, অমুক তারিখে কোর্টে আসবে, সে জামিনটা হয়ে যাচ্ছে। একটা ইনসিডেন্ট ঘটছে হসপিটালে, একটা লোককে নিয়ে আসা হয়েছে,
পুলিশ আছে, ওই অবস্থাতে কিন্তু রাত 2টা-2:30টার সময় আমরা দেখতেছি তার জামিনের ইয়েটা চলে আসছে, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ এদেশের জেলখানাগুলা খুব কস্টলি, জেলখানায় একটা লোক রাখা খুবই খরচ, কিন্তু তাকে প্রতি সপ্তাহে হাত খরচও দিতে হয়। ফোন তো আছে, তার সবকিছু আছে, জিম আছে, নানা কিছু আছে তার ব্যবস্থা, আবার হাত খরচও দিতে হয়। সহজে কিন্তু জেলে নিতে চায় না, জেলে রাখতে চায় না এখানে মানুষকে। মার্ডার কেসটা এইরকম সিরিয়াস অফেন্স ছাড়া জেলে তোকে রাখতে চায় না আর কি। আরেকজন, হ্যাঁ, এরকম আর কি, মানুষকে এই ইনফরমেশনটা দেয়া খুব গুরুত্বপূর্ণ। একটা ইনফরমেশন হচ্ছে মানুষের মাঝে একটা ভীতি ছড়ায় দেওয়া হয়েছে, জামিন হয় না, এটা ঠিক না। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু এটা। কে কথা বলেন না এখনো? জি, আমি আসসালামু আলাইকুম। আমি বাড়ি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই দুঃসময়ে উনি বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে কয়েকজন বুদ্ধিজীবী, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক ভয়েস রেস করছে, তার মধ্যে আপনি একজন। আমরা 71-এর ভূমিপুত্র টিম আজকে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে একটি মেসেজ দিতে চাই। আপনারা জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপসহীন এবং আপনারা বঙ্গবন্ধুর প্রশ্নে আপসহীন, আপনারা বিচলিত হবেন না। আপনাদের সর্বোচ্চ আইনগত সহযোগিতার জন্য 71-এর ভূমিপুত্র টিম সর্বদা প্রস্তুত আছে। এবং শুধু 71-এর ভূমিপুত্র টিম না, এমন অসংখ্য আইনজীবী যারা এই দেশটাকে ভালোবাসে তারা কাজ করছে। তবে আপনারা বিচলিত না হয়ে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য রাজপথে থাকবেন এবং এই সুদি ইউনূস সরকারকে বিতাড়িত করার জন্য রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। আমরা 71-এর ভূমিপুত্র টিম আপনাদের সাথে আছি আইনগত সহযোগিতার জন্য। ধন্যবাদ বাড়ি ভাই, আমার শুভেচ্ছা জানবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে হেল্প করা হচ্ছে? মোস্তাক, আপনার যে কানেকশন, আপনি বেরিয়ে গিয়ে আবার ঢোকার চেষ্টা করেন মোস্তাক। ভাই আমি আওয়ামী লীগের পক্ষে কি কোনো যোগাযোগ করা হয় বা কোনো ধরনের হেল্প করা হয় বা কোনো ধরনের অনুরোধ করা হয় আমাদের এই কাজগুলো করে দিন? না, আমাদের সাথে আওয়ামী লীগের মোটামুটি শীর্ষস্থানীয় সব নেতাদের সাথে আমাদের কম বেশি কমিউনিকেশন আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন তাদের নেতাকর্মী বা তাদের অনুসারী হচ্ছে গ্রেপ্তার হলে আমাদের কাছে তারা রেফার করে দেয়। পরবর্তীতে আমরা পরিবারের সাথে যোগাযোগ করি, পরিবারের সাথে যোগাযোগ করে মামলাটা আমাদের মাধ্যম দিয়ে আমরা হচ্ছে জামিন করার চেষ্টা করি। তো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে মানে ঢাকা জজ কোর্ট হাইকোর্টে যদি কথা বলি, আমাদের হাতে মনে হয় এখন পর্যন্ত সর্বোচ্চ মামলা এবং আমাদের হাতে সর্বোচ্চ জামিন হয়েছে। তো আওয়ামী লীগের মোটামুটি অনেক নেতা মানে সর্বোচ্চ জামিন হয়েছে সংখ্যাটা বলা যায়? সর্বোচ্চ কত জামিন হয়েছে আপনাদের মাধ্যমে? অলমোস্ট 100+ হবে আর কি। আচ্ছা, আর কি পরিমাণ মামলা আছে আপনাদের হাতে? পলিটিক্যালি অনেক মামলা আছে, এগুলো সংখ্যা পাবলিশ করাটা আমার মনে হয় একটু শোভনীয় হবে না। মানে এগুলো পাবলিশ করাটা শোভনীয় হবে না। আচ্ছা, ঠিক আছে, দরকার নেই সেটা, যে সেটা বলবেন না, যেটা প্রাইভেসি সমস্যা হয়। আরেকটা, একজন সংসদ সদস্যের কথা আপনারা বলেছেন, এইরকম কি পরিমাণ মামলা আপনাদের কাছে এসছে? জি জি ভাইজান, আরেকটু রিপিট। সংসদ আমাদের কাছে হচ্ছে লড়াই 2 আসনের কবিরুল হক মুক্তি ভাইয়ের মামলা আছে,
মুন্সিগঞ্জ সদরের সদর আসনের ফয়সাল বিপ্লব ভাইয়ের মামলা আছে। ময়মনসিংহের ভালুকার এমপি হচ্ছে কাজীমউদ্দিন ধনু ভাইয়ের মামলাটা আমাদের হাতে আছে। আর আমরা এর বাইরেও হয়তো বিভিন্ন সংসদ সদস্যের থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থাগুলো আমরা হচ্ছে শুনানি করে দিয়েছি, এরকম রেকর্ডও আছে। এখানে হচ্ছে ভাইজান মানে আমাদের তো কোর্টে যারা কাজ করছে আইনজীবীরা আমরা সবাই সবার কাছের মানুষ, তো দেখা গেছে আমাদের যে সাংসদগুলো এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কনজিকুয়েন্টলি ভাবে ম্যাক্সিমাম শুনানিতে আমরা থাকি। আমাদের পার্সোনাল তো আছে, পার্সোনাল যেটা আছে আছে আমাদের ৭১ ভূমিপুত্র টিমে, তার বাহিরেও যে সাংসদরা গ্রেপ্তার হয়েছে আমরা ম্যাক্সিমাম শুনানিগুলো করেছি। আরেকটা ব্যাপার, গ্রেপ্তার হন নাই এমন কারো মামলা তো আপনাদের হাতে নাই, বা এর কথা না তো। সেটা গ্রেপ্তার হয় নাই মানে এজাহারের নাম আছে এরকম দেশে নাই মনে করেন। হ্যাঁ মামলাগুলো তো আছে, বাট মামলাগুলো আমাদের হাতে আছে, বাট গ্রেপ্তার হয় নাই যারা তারা তো গ্রেপ্তার করা হয়নি। মানে একটা মনে আছে যেটা সারেন্ডার করে জেলে গিয়ে একটা কিছু করা যায়, এটাই তো না? এরকম এখন পর্যন্ত সারেন্ডার আমরা করাইনি বা করেনি। যিনি মামলা আসামি করেনি আমরা সারেন্ডার। কার কোথায় শব্দ হচ্ছে খুব বেশি? ভাই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন ভাই এই আলোচনা আমি জানি না, আপনি সাংবাদিকতার বৃক্ষ এবং আপনার কি কথা আছে, যারা অন্য পেশার মানুষ আসলে তোমার কথাগুলো মানে খুব মানে আটকে আটকে আসতেছে। তুমি যদি হেডফোনে থাকো বা কোনো ব্লুটুথ ইউজ করে থাকো এটা একটু খুলে সরাসরি ফোনে কথা বলো। যেমন মনে করেন আমাদের প্রশ্ন একটু অসঙ্গতি থাকতে পারে, যেটা আমরা যখন কোর্টে রিপোর্ট করতে যেতাম হাইকোর্ট আপিল বিভাগে মনে করেন, আপিল বিভাগে সুপ্রিম কোর্টের লয়ার যারা বিভিন্ন পত্রিকার প্রতিনিধি, তারা অনেক কিছু মেনটেন করতেন। তারা রিপোর্ট করার সময় তারা জানেন আইনজীবী হিসাবে কোন জিনিসটা লেখা যাবে, কোন লেখা যাবে না। তো একবার একটা ঘটনা ঘটলো, বিচারপতি মোস্তফা কামালের আপিল বিভাগে উনি এরশাদের ক্যাসেট কেলেঙ্কারি মামলার হিয়ারিং চলতেছিল সেখানে। না এটা হচ্ছে জনতা টাওয়ার যন্ত্রণার মামলা আর কি। উনি একটা শব্দ ছিল, আমরা এখানে বসে হর্স ট্রেডিং এ হেল্প করতে বসি নেই, আমরা এখানে এটা মন্তব্য করেছেন আর কি। আমরা লিখেছি এটা, কিন্তু কোর্ট রিপোর্টার যারা, সুপ্রিম কোর্টের লয়ার যারা, তারা এটা লেখেন নাই, কিন্তু এটা নিয়ে তোমার ছিল সেটা। এর জন্যই আপনারা ওই উত্তর দেওয়ার সময় কোনটা আইনগত ভাবে দেওয়া উচিত, কোনটা দেবেন না, সেটা আপনারা কিন্তু ঠিক করে নেবেন। সেটা এখন জি, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে। জি জি, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে গ্রুপিং মানে নেতাদের মধ্যে, এই গ্রুপিং এর কারণে একটা গুঞ্জন আছে তৃণমূলে, যে ছেলে পেলেগুলি মিছিল করে তাদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে যে প্রত্যেকটি সংসদীয় আসনে তো ৩টা ৪টা ৫টা এরও বেশি গ্রুপিং আছে, এবং এর ফলে একজনের নেতাকর্মী অন্য আরেকজন ইন্ধন দিয়ে এই ইনফরমেশনটা লিক করে দেয়, এমন একটা গুঞ্জন আছে যে একজনের লোক আরেকজন ধরায় দেওয়ার একটা বিষয়, একটা ভীতি তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে, এবং এর ফলে
ছেলেপেলেরা এই মুহূর্তে রাস্তায় নামতে একটু ভয় পায়। এই যে বড় একটা সর্বশেষ 244 জন যে একদিনে অ্যারেস্ট হলেন ওই ঘটনা বলছেন? ওই ঘটনার পরে ভয়টা আরো বেড়েছে যে একজনের লোক আরেকজন ধরায় দেওয়ার ঘটনা ঘটতেছে কিনা। মানে নমিনেশন প্রত্যাশী যারা, তারা চাচ্ছেন যে শুধু তাদের লোকজন মাঠে থাকুক। ওই না, ওই ঘটনার জন্য আমি একটু কথা বলেছিলাম। বিষয়টা ছিল এইরকম যে একটা টেলিগ্রাম গ্রুপে একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী, তিনি বলে দিয়েছেন, অন্যরা বলেন না কিন্তু এইভাবে, তিনি বলে দিয়েছেন যে আমাদের ওইখানে কালকে মিছিল হবে। হ্যাঁ, উনি বলে দিয়েছেন। টেলিগ্রাম গ্রুপে অ্যাডমিন যিনি আর কি, একটু খুব হতভম্ব এইভাবে কথা বলার কারণে। ওইখানে বসা ছাত্রলীগের 3 জন মানুষ, ওনারা ক্রেডিট নেওয়ার জন্য ওনারা সাথে সাথে পোস্ট দিয়েছেন। হ্যাঁ, পোস্ট দিয়েছেন যে তোফায়েল আহমেদের ঘটনা দেখেন। তোফায়েল আহমেদ আওয়ামী লীগের পেজে তোফায়েল আহমেদকে শেয়ার করা হয়েছে 2 দিন আগে, উনি মারা গিয়েছেন। আওয়ামী লীগের পেজে কিন্তু এটা প্রশ্ন উঠেছে কিন্তু এটা নিয়ে। তোফায়েল আহমেদের ফ্যামিলির সাথে আজকেও আমাদের কথা হয়েছে। ভাই বড় বড় কয়েকটা টেলিগ্রাম গ্রুপ সরাসরি শিবিরের ছেলে পেলেদের দ্বারা পরিচালিত, মানে তারা ওইখানকার মেম্বার না, গ্রুপগুলোই তারা চালাচ্ছে এবং এর একাধিক প্রমাণ আমাদের কাছে আছে। ইভেন ওই গ্রুপে এসে নেত্রী কথা বলেন। এখন আমি জানি না যে এই বিষয়গুলো আসলে কিভাবে হয় বা কে মনিটরিং করেন, কে এই বিষয়গুলি মেনটেন করেন আমি জানি না। শিবিরের সাবেক নেতা, সে একটা বড় গ্রুপের অ্যাডমিন, মানে প্রধান অ্যাডমিন, এবং সেখানে এসে নেত্রীকে গালাগালি পর্যন্ত করা হয়। এবং এই দৃশ্যগুলি দেখার পরে অনেকে কিন্তু মুখ ফিরায় নেওয়ার মতো অবস্থা যে আমরা তাহলে কাদের জন্য কি করি। এবং সেখানে পুরোপুরি শিবিরের একটা আক্রা গড়ে উঠছে। চট্টগ্রাম ভিত্তিক একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানকার ম্যাক্সিমাম অ্যাডমিনই চট্টগ্রামের। সাবেক শিবিরের এক নেতা চালাচ্ছেন সেই গ্রুপটি। এগুলো খুব কষ্টদায়ক আসলে। ওই কম্পিটিশন করে ওই যে গ্রুপের মেম্বার বাড়ানো ওইটা থেকে আরম্ভ করে এটা হয় নাই, মেনটেন করা হয় নাই। এগুলো অনেকগুলো ক্ষতি করছে। আবার অনেক নেতা আছেন আওয়ামী লীগের, যারা আমরা কন্ট্যাক্ট করলে কথা বলতে চান না, ওনারা প্রতিদিন খুব ভালো বোধ করেন টেলিগ্রাম গ্রুপে বক্তৃতা দেন। ওনারা টেলিগ্রাম রাত জেগে কর্মীরা গ্রুপে বক্তৃতা শুনে তারপরে গিয়ে ঘুমায়। ভাই আপনার কাছে তো, আপনার সাথে অনেকেরই যোগাযোগ আছে, আপনি আমাদের অনেক আমাদের বটবৃক্ষ, এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, আরেকটা অনুরোধ থাকবে, তারা যেন এই গ্রুপগুলি একটু সাবধানে আসলে ব্যবহার করেন। প্রয়োজন থাকলে ব্যবহার করুক, কিন্তু একটু অনুরোধ থাকবে যে তাদেরকে একটু যদি রিকোয়েস্ট করা যায় যে। এবং আরেকটা বিষয় হচ্ছে অনেকের একটু বিলাসী যে জীবনটা, হ্যাঁ, চোখে পড়ার মতো, সেইটা আসলে নেতা কর্মীরা খুব একটা ভালোভাবে নেন না। মানে আমাদের যারা নেতৃবৃন্দ, তাদের যে বিলাসী জীবনটা যেটা দেখা যাচ্ছে, এর ফলে কি হয়, আন্দোলনের প্রতি তাদের একটা অনীহা তৈরি হয় যে তারা তো খুব ভালো আছে, তাইলে আমরা কেন কষ্ট করব। আপনার সাথে অনেকের যোগাযোগ আছে, 1-2 জন হয়তো বিলাসী জীবন আছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আসলে খোঁজ নিয়ে জানার চেষ্টা করি, বেশিরভাগই ভালো নাই কিন্তু। হ্যাঁ, অনেকেই ভালো নাই, কিন্তু ওই যে বেশিরভাগই ভালো নাই। এমনকি আপনি বিশ্বাস করবেন কি জানি না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পর্যন্ত একজন বাসা ভাড়া করে দিয়েছেন, উনিকে চালান আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে। কিন্তু কত প্রচার ছিল, ওনার কিছু সরলতা আছে, ওনার ঘড়ির ছবি নিয়ে অনেক কিছু হতো। হ্যাঁ, কিন্তু তার জীবনও কিন্তু এইভাবে কিন্তু একটা অনিশ্চয়তা, কতদিন লাগবে, কতদিন কেউ জানে না কিন্তু এই জিনিসটা। কিন্তু ভাই মামলা সংক্রান্ত বিষয়ে, আইনগত বিষয়ে আমার আর একটু বলেন তো, তাদেরকে কোন মেসেজটা দিলে আইনগত বিষয়ে আরো হেল্প হবে আপনাদের?
আচ্ছা জাহাঙ্গীর ভাই, লাস্ট একটু এটার সাথে অ্যাড করে দিন। আসলে আমাদের দিক থেকে যেটা চাওয়া, যেটা আমরা আসলে এখানে আমরা আসলে তিনটা ভাগে কাজ করি। 71 ভূমিপুত্র টিমটা আসলে আমরা এখানে তিনটা ভাগে কাজ করি। একজন হলো আমাদের, একটা হলো আমাদের লয়ার প্যানেল, যারা আসলে মামলাগুলো সরাসরি কোর্টে লড়তেছেন। আরেকটা সাইড আছে যারা কিনা এখানে মামলাগুলো সোর্সিং করতেছেন। আর একটা সাইড আছে যারা হলো এখানে কমিউনিকেশন করতেছেন। মানে আমাদের এই যে আমরা যেখানে যারা কথা বলতেছি, এর বাইরে আমাদের আরো অনেক সদস্য আছে যারা আমাদের সাথে ইনক্লুড, বাট আমরা আসলে সবাইকে নিয়ে আসতে পারিনি সময় স্বল্পতার কারণে। এখন আমাদের যে আপনি যেটা বললেন যে আমাদের আসলে কিভাবে মানে সহায়ক হয় বিষয়টা, এখানে সর্বপ্রথম কথা হলো যে আমাদের মতো যারা বা আমরা যারা কাজ করতেছি বর্তমানে, যারা আসলে বিনা পারিশ্রমিকে দলের জন্য বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে আমরা যারা বিনা পারিশ্রমিক কাজ করতেছি, আমাদের মতো যারা আছেন তাদের প্রত্যেকের জন্য বা প্রত্যেকের জায়গা থেকে আমি বলতেছি কথাটা, যে তাদের বার্তাটা তৃণমূলে পৌঁছায়, তৃণমূলের মানুষ যেন জানতে পারে যে তারা যদি এই মুক্তির সংগ্রামে এই ফ্যাসিস্ট অবৈধ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যদি কেউ আটক হয়, সেক্ষেত্রে তারা একটা লিগেল সার্ভিস পাবে, এবং এই সার্ভিসটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। কাদের থেকে পাবে, কোত্থেকে পাবে, সেই জায়গাটা আপনারা যদি একটু করে দেন তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়। দ্বিতীয়ত, আপনি একটা জিনিস বলছেন, আমাদের যদি কোনো সহায়তা লাগে বা কোনো হেল্প লাগে আর্থিক জায়গাটা থেকে বলছেন, সেই জায়গাটা আসলে মোটামুটি ক্লিয়ার করে দিয়ে গেছেন যে আমাদের আসলে তেমন কিছু প্রয়োজন নেই, আমাদের তেমন চাওয়া পাওয়া নাই। আপাতত আমরা আসলে এইখান থেকে আসলে কোনো কাজ করি, আমরা নিঃস্বার্থভাবে কাজ করতেছি। তবে আমাদের কিছু মানে ক্লায়েন্ট আছে বা আমাদের যারা সহযোদ্ধা, তারা যারা আটক হচ্ছেন, তাদের এমনও কিছু ঘটনা ঘটছে যে তাদের ফ্যামিলি গ্রাম থেকে ঢাকা আসবে ছেলেটার সাথে দেখা করতে, ওইটুকু পরিমাণ টাকা তার কাছে নাই, বা ওই টাকাটা যদি তিনি ভাঙেন তাহলে সে তার ফ্যামিলি খরচটা বহন করতে পারবেন না। এবং যেই ছেলেটা আটক হয়েছে অনেক সময় দেখা গেছে ওই ছেলেটাই ওই ফ্যামিলির দায়িত্বভার নিয়ে সংসারটা চালাইতো। তো ওই ছেলেটা যখন আটক হয়ে যায়, তখন একে তো ফ্যামিলিটা অনিশ্চয়তার মধ্যে পড়ে, দ্বিতীয়ত পরে হইলে গিয়ে ভবিষ্যৎটাও নিয়ে অনিশ্চিত পড়ে যায়, এবং তার যে আইনি বিষয়টা সেটাও থেকে যায়। এইসব ক্ষেত্রে যদি আপনারা আমাদের হেল্প করতে চান বা আমাদের ক্লায়েন্টদের হেল্প করতে চান, সেক্ষেত্রে আমরা তার পরিবারের সাথে আপনাদের যোগাযোগ করাই দিতে পারি। এটা গেল দ্বিতীয়ই। আর তৃতীয়ত হলো কোর্টের বিষয়গুলো নিয়ে, যে আমাদের সাথে আসলে আমরা এই যে কোর্ট, আমরা তো সমস্ত কাজগুলো ঢাকা থেকে করতেছি, তবে ঢাকার বাইরে যে কাজগুলো হচ্ছে, যারা অনেকে আমাদের প্রতিনিয়ত মানে আমাদের পেজে নক করেন যে তারা আমাদের সাথে কাজ করতে চায় বা 71 ভূমিপুত্রের সাথে কাজ করতে আগ্রহী, সেক্ষেত্রে তারা আমাদের সাথে যদি কাজ করতে চায়, সেক্ষেত্রে কিভাবে কাজ করতে চায়, তারা যদি তাদের থেকে এই বিষয়টা পরিষ্কার হয়ে আমাদের কাছে যোগাযোগ করেন, এবং জেলা পর্যায়ে যে মামলাগুলো হচ্ছে বা জেলা পর্যায়ে যারা আটক হচ্ছেন, তাদের বিষয়টা যদি তারা ওইখান থেকে কাজ করে যদি ওইখান থেকে যদি তাদের জামিনে মুক্তি করতে না পারেন, সেই মামলাগুলো যদি আমাদের ঢাকায় রেফার করে দেন, সেক্ষেত্রে আমরা যদি চেষ্টা করি, সেক্ষেত্রে হয়তো বা আমরা কিছুটা অগ্রসর হতে পারবো, এবং আমরা কিছুটা হলেও এখানে সাপোর্ট দিতে পারবো ওই মামলাগুলোর ক্ষেত্রে, যে আসলে জামিনের ক্ষেত্রে আমরা কিছুটা হলেও সহায়তা করতে পারবো। এইভাবে যদি আমরা আসলে সবাই মিলে কাজ করি, তাহলে হয়তো বা এই যেই ক্রান্তিময় সময়টা যাচ্ছে, এই সময়টাতে আমরা পার করে উঠতে পারবো। অন্যথায় আসলে আমরা যেভাবে ছুটোছুটি করতেছি বিভিন্ন জায়গায় আমরা যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা যেভাবে টাকা পয়সা খোয়াচ্ছি, এভাবে আসলে কখনোই আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো না। একটা ছেলে যখন, একটা পরিবার যখন কোনো কারণে দেখবে যে কোনো মামলা বা কোনো একটা মিছিল করতে গিয়ে বা কোনো একটা সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে সেই ছেলেটা আটক হইলো, এবং তারপরে তার পরিবার থেকে অনেকগুলো টাকা চলে গেল বা অনেক জায়গায় হ্যারাসমেন্ট হইলো, তারপর কাজটাও হইলো না, হ্যাঁ, বা আইনি সহায়তা পেল না ওইভাবে, তখন কিন্তু ওই মানুষটা বা ওই পরিবারটাকে দেখে পার্শ্ববর্তী আরেকটা পরিবার, যেহেতু আমরা একটা বৃহৎ সংগঠনের সাথে জড়িত, এবং যেই সংগঠনের বয়স 75 বছর, বাংলাদেশের বা পুরো পুরো পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে আসলে এই সংগঠনের একজন শুভাকাঙ্ক্ষী অথবা কর্মী নেই। সেক্ষেত্রে একটা পরিবার যখন এখানে সাফারার হয়,
তখন ওই কথাগুলা কিন্তু পার্শ্ববর্তী আরেকটা পরিবারের কাছে চলে যায় বা পার্শ্ববর্তী একটা ছেলের কাছে চলে যায়, তখন কিন্তু সে আসলে একবারে আসতে চায় না। তো আসলে এইখান থেকে আসলে আমাদের একটু কাজ করা উচিত এবং এই বার্তাটা পৌঁছায় দেওয়া উচিত যে আসলে আমরা আছি, ৭১-এর ভূমিপুত্র আমি নই, আমরা হয়ে আছি ৭১-এর ভূমিপুত্র। আমাদের একটা থিম আছে, সেটা হলো একসাথে বাঁচি একসাথে লড়ি। এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। এবং সোহাগ প্রথমে যে কথাটা বলেছিলেন, এখানে একটা প্রমাণ আছে। এখানে একজন লিখেছেন ওনাদের লাইভে না আসা উচিত ছিল, আপাতত ওনাদের নিরাপদে রাখা দরকার, ওনারা মহৎ কাজ করছেন সবার জন্য, ওনারা এখন আমাদের ভরসা। মানে আপনাদেরকে যাতে আমরা সামনে নিয়ে না আসি। আর কোনো যুক্ত করবেন কোনো কিছু? আরেকটা বিষয় যেটা সামনে একটা বিষয়টা বলছেন আসলে, হ্যাঁ আমরা জানি আসলে যে আমাদেরও যে কোনো সময় অনেক কিছু হয়ে যেতে পারে, আসলে এটা মাথায় নিয়ে আসলে কাজ করতেছি। আমাদের অনেক চড়াই উতরে পাড়ি দিয়ে আসতে হয়েছে বিগত সময়, এখনো দিচ্ছি। এটা আসার মূল কারণটা ছিল ভাই আসলে আমাদের জায়গা থেকে যখন আমরা কাজ করতে গিয়ে যখন দেখি যে অন্য কেউ আমাদের বিষয়গুলোতে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, এবং ওই যে একটা জিনিস বলছিলেন আপনি যে লাস্ট যে মিছিলটাতে 244 জন আটক হয়, ওই মিছিলটার ক্রেডিট নেওয়ার জন্য একজন বিদেশ থেকে বসে এক ছাত্রলীগ নেতা উনি বিদেশ থেকে বসে আসলে এটা লিঙ্কটা দিয়ে দেয় একটা গ্রুপে, সে আসলে ওইখানে উপস্থিত ছিলেন। এর আগেও তার জেলায় একটা ঘটনা, সেই ঘটনাতে সে একই কাজ করছিল, যে ক্রেডিট নেওয়ার জন্য সে একটা হুমকি ধামকি দিয়েছিল, তারপর ওই ওই স্পিন রোলারটা আসলে তৃণমূলে গিয়ে পড়ছিল। দেখুন ভাই আসলে আমরা আসলে কি আমরা জানি আইনগত ভাবে দেশে এই প্রজাতন্ত্রের প্রত্যেকটা নাগরিকের আইনগত ভাবে তার সুবিধা, তার সেবাটা পাওয়ার অধিকার আছে এই এই রাষ্ট্রের নাগরিক হিসাবে। আমরা আসলে সেইখান থেকে কাজ করতেছি। কে আসামি না সেটার জাজমেন্ট আমরা আমাদের জায়গা থেকে উপস্থাপন করব, আর সেটা রায় দেওয়ার জন্য বা সেটার লিগেলি যে ইটা দেওয়ার জন্য, সেইটার জন্য তো আমাদের আমাদের উপর যারা রায়টা দেয় বা যিনি রায় দেন তিনি আছেন। আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাইতে চাই। আর যারা আসলে যা বার্তাটা আসলে ওই জায়গায় যে যারা আসলে এইভাবে ক্রেডিট নিতে চাচ্ছিল, আমরা যে প্রথম থেকে যখন কাজ করি তখন আমরা আসলে কখনোই আসতে চাইনি, এবং আমরা যখনই এই যে বৃহৎ পরিসরে যে পেজটা ওপেন করার পর থেকে বৃহৎ পরিসরে ছড়াই দেওয়ার চেষ্টা করলাম, তখন আমরা আসলে এভাবে করতে চাইনি। কারণ আমরাও জানতাম যে ভাইটা আমাদের মেসেজ দিছে আমাদের জন্য, আমরা তার চাওয়াটাকে আমরা সম্মান জানাই। তবে আসলে আমরা ওইখান থেকে আসতে হয়েছে যে আমাদের যখন দেখলাম যে আমরা কাজ করতেছি কিন্তু ভিন্ন কেউ এটার ক্রেডিট নিয়ে যাচ্ছে, আমরা কাজ করতেছি অনেকে, আমরা বিনা পারিশ্রমিক কাজ করতেছি, সারা দিন রাত পরিশ্রম করতেছি নিজেদের বা নিজের পরিবারের জায়গা থেকে বাইরে গিয়েও আমরা যখন সংগঠনের জন্য দিন রাত পরিশ্রম করতেছি, অন্য একটা পার্টি বা অন্য কেউ তারা এখান থেকে কি করতেছে, মামলা বাণিজ্য করতেছে। এবং খুব রিসেন্টলি গত 3-4 দিন আগে আমাদের একজন অনলাইন অ্যাক্টিভিটিস্ট উনি একটা ভিডিও পোস্ট করছিল 244 জন অ্যারেস্ট হওয়ার পরের দিন, যে কোনো একজন মহিলা আইনজীবীর নাম বলছিল উনি, এবং উনি আরেকজন মানে একজন আসামি পক্ষের একজনকে বলতেছিল যে এত টাকার বিনিময় বা চুক্তি ভিত্তিক একটা বিষয় উল্লেখ করছিল এখানে, যেটা আসলে লজ্জাজনক খুবই এই সিচুয়েশন। এবং সাংগঠনিক লোক হয়ে যখন এই এই ধরনের কার্যক্রম করে বা এই ধরনের কার্যক্রম চালায়, তখন আসলে আমাদের জায়গা থেকে আমরা আসলে, উনিও যেহেতু আমাদের সংগঠন থেকে করে আসছে বা আমাদের সংগঠন লোক, সেক্ষেত্রে কিন্তু আমরা লজ্জায় পড়ি বা আমরাও কথা বলতে হয় আমাদের অনেক জায়গায়, আমাদেরও অনেক জায়গায় আটকায় যায় আমরা, যে আসলে আপনাদের কয় টাকা দিতে হবে। কিন্তু আমরা যে আসলে শুরুটাই করছি বা আমরা যে কথার মানে আমাদের পেজের শুরুটাই বা আমাদের কথার মূল তিন জায়গায় লেখা আছে আসলে আমরা বিনা পারিশ্রমিকে কাজ করতেছি, এই শব্দটা তখন আর ওই ওই ভিক্টিমের মাথায় থাকে না। আমরা এই জিনিসটা এই বার্তাটাই পৌঁছে দিতে যে আসলে আমরা বিনা পারিশ্রমিক করতেছি, এবং দল যতদিন এই ক্রাইসিস পিরিয়ডে থাকবে ততদিন পর্যন্ত আমরা যতক্ষণ আমাদের জায়গা থেকে সুস্থ আছি, ভালো আছি, ততদিন আমরা চেষ্টা করব এই সার্ভিসটা আমাদের সংগঠনকে দিয়ে যেতে। সোহাগ যেটা বললেন, যেটা এটা আছে,
এই কাজটা করতে তো আপনাকে কেউ বলে না, আপনার বিবেক তাড়িত এই কাজটা আপনি করছেন, এবং এইভাবেই কিন্তু কিছু লোক এগিয়ে আসে সবসময়। যেমন যেমন আমি, আমার এখানে বাজে হচ্ছে রাত 3:25, তা আমাকে এগুলো করতে তো কেউ বলে নাই, কালকে সকালে আমার কাজ আছে, কেউ বলে নাই। কিন্তু আওয়ামী লীগের কোন একজন নেতা শেখ হাসিনাকে বলেছেন, তিনি নাকি আমাকে দিয়ে এগুলো করান। এগুলাকে আবার কেউ ক্রেডিট নিয়ে একটু করতেই পারে, এগুলা গুরুত্ব দিতে নাই। আমরা আমাদের আমাদের কাজগুলা আমরা আমাদের বিবেক তাড়িত হয়ে করি। আমরা শেষ করব, আর যদি কেউ কিছু যুক্ত করতে থাকেন। বিদায় বেলায় আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের টিমের একটা হটলাইন নাম্বার আছে, আমাদের ফেসবুক পেজ আছে। যে কোনো আইনজীবীর সাথে কথা বলার আগে বা কেউ যদি ৭১-এর ভূমিপুত্র টিমের আইনজীবী বলে পরিচয় দেয়, আমাদের যারা গ্রেপ্তার হচ্ছেন, যা ভুক্তভোগী পরিবার তাদের কাছে, তো অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কথা বলে কনফার্ম এই হবেন বা নাম্বারটা আমাদের আপনি বলেন, নাম্বারটা এক দুবার বলেন, পরে আমরা এগুলো পোস্ট দেবো, নাম্বারগুলো নিয়ে পোস্ট দেবো পরে। ভাই নাম্বারটা হচ্ছে পেজে অ্যাটাচ করা আছে, যে কেউ চাইলে আমাদের পেজে ভিজিট করলেই হচ্ছে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে। তারপরেও আমি বলে দিচ্ছি, +39 373 737 9390, এটা আমাদের পেজে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে। যে কেউ চাইলে আমাদের পেজেও মেসেজ দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও হচ্ছে নক দিতে পারেন। আমরা আজকে শেষ করব। সবাইকে অনেক কৃতজ্ঞতা, এবং আমরা আজকে যে নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা আলো পেলাম আমাদের সামনে। আমাদের জন্য কাজ করছে একটা টিম, চমৎকার একটা টিম। আমরা চেষ্টা করব এই টিমটাকে বারবার নিয়ে আসার, বারবার আমরা নিয়ে আসা যে কোনো বিষয়ে আমরা আলাপ করার জন্য, আর কোনো ইস্যু ভিত্তিকও আলাপ আমরা করতে পারি কোনো একটা সময়। সবাই এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। আপনাদের কেউ একজন শেষ করেন। ধন্যবাদ বাড়ি ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার মাধ্যমে আশা করি তৃণমূলের হাজারো মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে যাবে, এবং আমাদের টিমের বিষয়গুলো, আমরা কিভাবে কাজ করছি সেই বিষয়গুলো হচ্ছে পৌঁছে যাবে, এবং আমরা আশা করি এরপর থেকে আরো অনেক বেশি মানুষকে আমরা সেবা দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আর কেউ বলবেন? ভাই বিদায় বলে এইটুকু বলতে চাই, আপনাকে অশেষ ধন্যবাদ যে আমাদের এইটুকু সুযোগ করে দেওয়ার জন্য। আর আরেকটা বিষয়, সেটা হলো ৭১-এর ভূমিপুত্র আমি নই, আমরা হয়ে কাজ করতেছি। আসুন একসাথে লড়ি, একসাথে বাঁচি। জয় বাংলা। সবাইকে শুভেচ্ছা।